নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞানের অনুষ্ঠান। বেদজ্ঞান মানেই ভারতীয় আয়ুর্বেদ নিয়ে কথা বলা, বেদজ্ঞান মানেই আমাদের বিভিন্ন রোগের থেকে বেরিয়ে আসার রাস্তা জেনে নেওয়া। বেদজ্ঞান মানেই ডক্টর সুলতান খান, অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা আপনাকে। নমস্কার। প্রত্যেক দিনই আমরা এই এপিসোডে বিভিন্ন রকমের রোগ নিয়ে আলোচনা করি। আজকেও যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে GERD। এই নামটির সঙ্গে কিছু মানুষ পরিচিত, কিছু মানুষ পরিচিত নন। ভাবছেন কী রোগ? হজমের সমস্যা। অবশ্যই আসবো আলোচনায়, কারণ এটা আমাদের বাঙালিদের একেবারে নিয়মিত সঙ্গী। আমরা বলি ঝালে ঝুলে অম্বলে বাঙালি, আমরা খেতেও ভালোবাসি আর অম্বলেও ভুগতে ভালোবাসি। কিন্তু আসুন GERD রোগটা কি? মজা করে বললাম বাঙালিদের কথা, কিন্তু এটা সারা বিশ্বের মানুষই হয়তো এই রোগে ভুগছেন, কিছু মানুষ তো ভুগছেন বটেই। আসুন পুরো বিষয়টা জানবো যে GERD কী। GERD ফুল ফর্ম হচ্ছে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। মানে আমার খাবার কিন্তু বারবার আমার ফুড পাইপ থেকে ব্যাক করে আমার মুখের দিকে চলে আসে, টক জল মুখে চলে আসে, যেটা টক জল বা ফুড পার্টিকেলস, যে ভাতটা খেয়েছিলাম সেও মুখে চলে আসছে, বা যে কোনো খাবার খেয়েছি মুখে চলে আসছে। কেন? এর কারণ পিছনে আমাদের অনেক কিছু এরকম লাইফস্টাইল রয়েছে বা অনেক কিছু এমন শারীরিক কন্ডিশন রয়েছে যার জন্য কিন্তু আমরা এই রোগ থেকে ভুগছি। GERD আমরা কম বেশি সবাই ফিল করেছি, আমিও ফিল করেছি, আপনিও ফিল করেছেন, সবাই ফিল করেছে। কিন্তু এটা যখন কন্টিনিউসলি হয়ে যায় তখন এই রোগটা ক্রনিক রোগ ধরা হয়। নাহলে সবাই একবার কোনো না কোনো জীবনে অনেক খাওয়া খেয়ে ফেলেছে, তার একটা রিফ্লেক্স হয়েছে, মুখে চলে এসেছে জল বা চেস্ট বার্নিং, বুকে জ্বালা, বুকে ব্যথা বা পেট ফুলা, একটু সবাই ফিল করেছে। কিন্তু কি হয়েছে যে কিছুটা নেক্সট ডে ম্যানেজমেন্ট প্রপার হওয়ার জন্য, ঠিকঠাক খাওয়ার জন্য এটা ঠিক হয়ে গেছে। কিন্তু কিছু কিছু লোকে কিন্তু এটা কন্টিনিউসলি থেকেই গেছে, সেটা আলটিমেটলি একটা রোগ, তাকে নাম দেওয়া হয়েছে GERD। এটাই হচ্ছে GERD। মানে এই রোগটা হওয়ার কারণটা কি ফুল স্টমাক এটাই একমাত্র কারণ, নাকি না অন্যান্য অনেক কারণও থাকে? অনেক কারণ আছে। একটা ফুল স্টমাক খাওয়াটা তো একটা কারণ রয়েছে, তার সঙ্গে আমাদের ওখানে যে আমাদের স্টমাক আছে না, তার একটা যেখানে পাইপ আছে আর স্টমাকের মাঝখানে একটা গেট আছে, ল্যাক্স বলা হয় তাকে, দরজা মতন। মানে আমরা খাবার খেলাম, খাবার গেলেও সে বন্ধ হয়ে যাবে, আবার আমরা যখন খাবার খাবো সেটা আবার খুলে যাবে, আবার বন্ধ হয়ে যাবে যে আমার খাবারটা আবার রিফ্লেক্স না হোক, মানে পিছন দিকে আবার না যায়। আমাদের সিস্টেম কেমন? আমরা মুখ থেকে খেলাম, পেটে আসবে, পেট থেকে ইন্টেস্টাইন যাবে, ইন্টেস্টাইন থেকে আমার শরীরে যতটা দরকার অ্যাবজর্পশন হবে বেরিয়ে যাবে, এটা একটা সিস্টেম। কিন্তু আমার খাবার ব্যাক ফ্লো হচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। তো সেকে আটকানোর জন্য সেখানে একটা ল্যাক্স বলে একটা জিনিস থাকে, সেটা যখন উইক হয়ে যায়, প্রপার ফাংশন করছে না, তখন গিয়ে আমাদের এই সমস্যা। এটা উইক হয়ে যাওয়াটাই মেন রোগ। এই একটা কারণ আছে, মানে আমি বললাম অনেক কিছু কারণ আছে, এই একটা কারণ আছে। সেকেন্ড হচ্ছে হাইটাস হার্নিয়া বলে একটা জিনিস হয়, যেটা আমাদের স্টমাকে মাথায় একটা বলুন মতন ফুলে যায়। সে হাইটাস হার্নিয়ার জন্য কিন্তু এই প্রবলেমটা আমাদের হয়, GERD মতন একটা সমস্যা। ওবেসিটি একটা কারণ আছে, প্রচুর বডি ওয়েট রয়েছে, তার জন্যও কিন্তু আমাদের এই GERD সমস্যা হয়। প্রেগনেন্সিতে প্রচুর এই সমস্যাটা হয়। ফিমেল পেশেন্টরা কিন্তু এটা খুব কমনলি কমপ্লেন করে, বুক জ্বালা হচ্ছে, মুখ টক হয়ে যাচ্ছে, বা ডেকুর উঠছে, বা মুখে খাবার চলে আসছে। প্রেগনেন্সি পেশেন্টরা এটা কমনলি খুব বেশি কমপ্লেন করে। প্লাস আমরা কিছু এমন মেডিকেশন ইউজ করি, যেমন NSAIDও একটা ওষুধ আছে, যেটা আমরা খুব বেশি ইউজ করার জন্য এই সমস্যা আমরা দেখি। GERD একটা সমস্যা আমাদের হয়। প্লাস যারা কিন্তু খাওয়ার পর খুব বেশি স্মোকিং করে বা যারা অ্যালকোহল প্রচুর ইউজ করে, তাদেরও কিন্তু এই GERD সমস্যা প্রচুর হয়। তো এইরকম একটা ফেয়ারলিস্ট আছে যাদের কিন্তু এই GERD সমস্যা হতে পারে। তো এটা হলে পরে এর থেকে ইন ফিউচার কী রোগ হতে পারে? মানে এটা ধরুন একটা তো সমস্যা যে টক জল মুখে উঠছে, কিন্তু এর থেকে আর কোন দিকে আমরা টার্ন হতে পারি? টক জলটা কি? অ্যাসিড। তো অ্যাসিড যখন আপনার স্টমাকে থাকার জন্য সেই একটা তার এনভায়রনমেন্ট আছে, সেই মানে একটা জায়গা তৈরি করা আছে, মানে স্টমাকে একটা মিউকাস লেয়ার আছে, সেই জন্য আমাদের স্টমাকে যখন অ্যাসিড আসে আমাদের প্রবলেম কিছু হয় না। কিন্তু ইসোফেগাস আমাদের কোনো নেই, কোনো মিউকাস লেয়ার নেই, কোনো প্রোটেকশন নেই, কিছু নেই, একটা নর্মাল একটা জায়গা আছে। সেখানে যখন অ্যাসিড চলে আসলে কী হবে? পড়ছে আলটিমেটলি লাইনিং বারবার ইনফ্লামেশন হয়ে যাচ্ছে। ইজোফেজাইটিস বলে একটা সমস্যা হয়, মানে ইনফ্লামেশন হয়ে যাচ্ছে বারবার। আর এটা বারবার যখন হবে আলটিমেটলি একটা আলসার হওয়ার চান্স আছে, আর আলসার যখন বারবার হবে আলটিমেটলি ক্যান্সার হওয়ার চান্স আছে।
স্ট্রিকচার হয়ে যাওয়ার চান্স আছে, মানে জায়গাটা সরু হয়ে যাওয়ার চান্স আছে। তো কমপ্লিকেশন খুবই টাফ আছে। মানে এটা প্রথমেই কিন্তু এটাকে কন্ট্রোল করতে হবে 110%। এটা কন্ট্রোল, আর এটা খুব বিরাট যে একটা সমস্যা এমন কিছু নেই। আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে পারলে আপনি ইজিলি এই সমস্যা থেকে বেরিয়ে চলে আসবেন। লাইফস্টাইল কীভাবে চেঞ্জ করতে হবে? লাইফস্টাইল চেঞ্জ মানে আপনাকে ইনসেন্স সময়তে খাওয়া দাওয়া করতে হবে, তেল ঝাল মশলা ফ্রাইড খাবার বন্ধ করতে হবে আপনাকে, ফ্যাটি খাবারগুলো টোটালি বন্ধ করতে হবে আপনাকে, খাওয়া দাওয়া লিমিটে করতে হবে। এই লিমিটে এই জন্য বললাম, যেটা আমরা জানছি যে আমরা খাবার এতটা খেয়ে নিচ্ছি যে আমার কিন্তু ওই জায়গা কিন্তু কোনো মুভমেন্ট হচ্ছে না, মানে অ্যাসিডটা কিন্তু ব্যাক করে চলে আসছে। আমরা বারবার বলি যে গ্রাইন্ডারে আমরা একটা জায়গায় ছেড়ে দিই অল্প একটু, তাহলে ভালো করে একটু গ্রাইন্ড হতে পারে, তেমন কিন্তু আমাদের স্টামাকও একটু ছাড়তে হবে, তাহলে কী হবে ভালো করে সেই জায়গাটা আমাদের প্রসেসটা হতে পারবে। যখন ওটা ফুল হয়ে গেছে তা আলটিমেটলি কী হচ্ছে, সেই অ্যাসিডটাই কিন্তু ব্যাক করে চলে আসছে, সে অ্যাসিড থাকার কোনো জায়গায় পাচ্ছে না, ওটা ব্যাক হয়ে আমাদের ইসোফেগাস, ইভেনচুয়ালি অনেক সময় আমাদের ওই ফুড পার্টিকেল আমাদের শ্বাসনলী পর্যন্ত চলে যায়। দুটোই পাশাপাশি আছে, শ্বাসনলী খাদ্যনলী, মানে কতটা রিস্কে আমরা লাইফ লিড করছি। সত্যি তাই। তো এই জন্য একদম পাশাপাশি আছে, বাই চান্স কোনো ফুড পার্টিকেল ওখানে গেল তাহলে যাদের অ্যাস্তমা আছে সেটাও কিন্তু ট্রিগার করে যাবে। এই জন্য খাওয়া দাওয়া করার সময় আমরা বলি বেশি কথা না বলে শান্তিতে আর মাটিতে বসে খাওয়া উচিত, তাতে কি হবে? আপনি বারবার এই কথাটা বলেন, আমি বারবার বলি এক্স্যাক্টলি। কেন কি কারণ একটাই রয়েছে কি, আমরা আইডিয়া পাই না, খিদে যাওয়ার জন্য আমরা 4-5 রুটি খেয়ে নিলাম, সঙ্গে ভাত খেয়ে নিলাম, অনেক কিছু খেয়ে নিলাম, ফুল পেট হয়ে গেছে, এবার নড়াচড়া করতে পারছি না। খেয়ে দিয়ে আমরা ধপ করে শুয়ে পড়ছি। এইটা বলতে যাচ্ছিলাম, ওটাই যে হবে আর নড়াচড়া করতে পারছি না, মানে এবার বেড চাই, আর বেডে গিয়ে ঘুমালাম, আবার যে খাবারগুলো আমার ব্যাক হতে সব স্টার্ট হয়ে গেল, বা ব্যাক ফ্লো হতে স্টার্ট হয়ে গেল। এইসব জিনিসগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে, আর যারা বুঝতে পারছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি এই সমস্যাটাকে সলভ করে নিচ্ছে বাড়িতে। আমি কি বললাম কি, ক্রনিক যারা হয়ে যাচ্ছে তাকে মেডিসিন দরকার, আর যারা কিন্তু মাঝে সাঝে যে সিমটমসগুলো দেখা যায় তারা নিজেকে একটু কন্ট্রোল করতে পারে, তারা কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে চলে, মেডিকেশন দরকারই পড়ে না। মেডিকেশন কেন পড়ছে, কেন আপনি যখন বার্নিং সেন্সেশন বলছে, মানে আপনার ইসোফেগাসে ওখানে ইনফ্লামেশন হচ্ছে, এই জন্য তো জ্বালা হচ্ছে। আমি কিন্তু আজকে যখন আমরা আলোচনা করছি, আমি কিন্তু কনফার্ম যারা অনুষ্ঠান শুনছেন অধিকাংশ মানুষেরই কিন্তু এই টক জল মুখে চলে আসছে। অধিকাংশ মানুষই হয়তো বলবেন হ্যাঁ আমারও তো মাঝে মাঝে আসে, কেউ বলেন অনেক দিন আগে আমার একবার এসেছিলো, কেউ বলেন আমার তো প্রায় রোজই আসে। এই যাদের মাঝে মাঝে আসে, যাদের রোজই আসে, তারা কিন্তু সতর্ক হন। অনেক দিন আগে একবার এসেছিলো, হয়তো ভুল করে বেশি খেয়ে ফেলেছিলেন, সেটা একটা অ্যাপার্ট ফ্রম মানে ডিসকাশন। কিন্তু যাদের রোজই আসছে, প্রায় ধরুন সপ্তাহে 4 দিনই আসছে, তারা কিন্তু সতর্ক হন, কারণ এটা ইন ফিউচার আপনাকে অনেক বড় ট্রাভেলের দিকে নিয়ে যাচ্ছে। না শুধু মুখে টক জল আসাটা না, মানে বার্নিং সেন্সেশন যেটা হচ্ছে, এটাও তো একটা সিমটমস। কি আছে আপনার বার্নিং সেন্সেশন হচ্ছে মুখে আপনার টক জল চলে আসে, ফুড পার্টিকেল চলে আসে, ইভেনচুয়ালি চেস্ট পেন হচ্ছে, আপনার আপার অ্যাবডোমেনে পেন হচ্ছে। এই সিমটমসগুলো কিন্তু আপনি ইগনোর করতে পারেন না। আপনি ইগনোর না করে আপনি ইমিডিয়েটলি একটা ফিজিশিয়ানের সঙ্গে আপনাকে কনসাল্ট করা উচিত। কনসাল্ট করে আপনার রোগটাকে আগে আপনি ধরুন যে আমার এই সমস্যাটা হয়ে গেছে, তাহলে যখন ডক্টরবাবু প্রথম দিন আপনার রোগটা ধরতে পেরেছেন, আপনাকে বলে দিলেন আপনাকে এই অ্যাভয়েড করতে হবে, এই সব খাবারগুলো ছেড়ে দাও, আর খাবার খেলে এরকম এই পরিমাণে খাবার দাওয়া করো, তাহলে তুমি সুস্থ থাকবে, নর্মাল লাইফ লিড করতে পারবে। কিন্তু যারা কী করলো যে সিমটম দেখলো, ওভার দি কাউন্টার গিয়ে কিছু গ্যাসের ওষুধ কিনে নিল, বা ইনো কিনে নিল, যে একটু জলে দিয়ে খেলাম, একটু ডাকার ফাঁকার উঠলো, মানে ঠিক হয়ে গেছে। তারা কিন্তু আলটিমেটলি আস্তে আস্তে এই রোগ দিকে চলে যাচ্ছে। তো এই জন্য এখানে কিন্তু এক্সপার্ট অ্যাডভাইস নেওয়া খুবই ইম্পর্টেন্ট রয়েছে। আমি আবারও আপনাদেরকে বলবো, আপনারা ফোন করুন 6292242341, 6292242342। এটা হচ্ছে আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার। ডক্টর সুলতান খান রয়েছেন। আপনার যে কোনো রোগ, আপনি হয়তো ভাবছেন যে আজকে তো এরা হজম নিয়ে কথা বলছে, আমার তো পায়ে ব্যথা রয়েছে, আমার তো ঘাড়ে ব্যথা রয়েছে, কিংবা আমার কনস্টিপেশনের সমস্যা রয়েছে, যে কোনো রোগ নিয়ে আপনারা ফোন করতে পারেন। কারণ ভারতীয় আয়ুর্বেদ নিয়ে বেদজ্ঞান কাজ করে, ডক্টর সুলতান খান কাজ করেন, যার ফলে আপনার পায়ের নখ থেকে মাথার চুল যে কোনো রোগ আপনি কিন্তু সুস্থ হয়ে যাওয়ার রাস্তা পাবেন। সুস্থতা, আয়ুর্বেদ কিন্তু সুস্থ হওয়ার কথা বলে, তাই তো? 100%। আমরা তো বারবার রোগ নিয়ে চর্চা করি, মানে আপনি উপসর্গের উপরে ট্রিটমেন্ট করেন না, মানে কি সিমটমসটাকে কমানো নয়। সিমটম তো অ্যালার্মিং করছে বা ইন্ডিকেট করছে যে আমার শরীরে কী কী চেঞ্জেস হচ্ছে। একটা টেলিফোন নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি অশোকনগর থেকে প্রসেনজিৎ বলছি। প্রসেনজিৎ অশোকনগর থেকে, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারি? হ্যাঁ ডাক্তারবাবু, আমার বয়স 33, ঠিক আছে?
আমার এখন সমস্যা হচ্ছে, আমার বুকে হালকা চেস্ট পেইন হয় হালকা, আর প্রেশারটা একটু হাই আছে, আর আমি ইসিজি করেছিলাম, ইসিজি রিপোর্ট নর্মাল আছে। আর এই সমস্যাটা হচ্ছে অ্যাসিডিটিটা একটু কম আছে, বুকে হালকা চেস্ট পেইন হয় বুকের মাঝখানে। হুম, আপনার বয়স কত? 33। প্রেশার বেশি আছে বললেন? হ্যাঁ হ্যাঁ। প্রেশারের ওষুধ খাচ্ছেন? না, প্রেশারের ওষুধ খাচ্ছি না আমি, কিন্তু আমি ডক্টর দেখিয়েছিলাম। প্রেশারটা কত আছে প্রেশার আপনার? প্রেশার হাই বলতে আমার ধরুন 150 মতন। আচ্ছা, 150 মতন রয়েছে। এর সঙ্গে আপনি শুধু ইসিজি করেছেন না অন্য অন্য কিছু ইনভেস্টিগেশন আপনি করেছেন? ইসিজি করেছিলাম, এলএফটি টেস্টও করেছিলাম। লিপিড প্রোফাইল চেক করেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লিপিড প্রোফাইল কেমন আছে আপনার? ওটা ঠিকঠাক আছে, নর্মাল রিপোর্ট। নর্মাল আছে। পেটে ব্যথা সবসময় হয়? পেটে ব্যথা না, আমার চেস্ট পেন। হ্যাঁ, চেস্টে সবসময় ব্যথা হয় না মাঝে সাঝে? ম্যাক্সিমাম সময় হয়, ম্যাক্সিমাম সময় হয়। হালকা একটা ব্যথা, হালকা ব্যথা। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। দেখুন, আপনি অশোকনগর থেকে বলছেন, আপনাকে একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে। আমাদের ক্লিনিক্যালে আপনাকে একবার দেখে নিতে হবে যে কেন হচ্ছে। অনেক সময় স্ট্রেস টেনশন থেকে আমরা দেখি যে আমাদের একটা চেস্ট পেন হালকা একটা হচ্ছে, বা হতে পারে ইনডাইজেশনে কোনো সমস্যার জন্য আমাদের এই প্রবলেমটা হচ্ছে। কারণটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, যে কী কারণের জন্য হচ্ছে, মানে কোন রোগ এর পিছনে রয়েছে। তাহলে প্রপার চিকিৎসা করলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে এই বয়স থেকে কিন্তু আপনার প্রেশার, হাই প্রেশার আপনার রয়েছে। হাই প্রেশার কেন, এই তো তাড়াতাড়ি আপনার হয়ে গেল, 33 বছর বয়সে আপনার হাই প্রেশার আপনি বলছেন, আর আপনি কোনো মেডিকেশনও নিচ্ছেন না। তো খুব ভালো হবে একবার আপনি আমাদের চেম্বার ভিজিট করুন। সবথেকে বেটার এই জন্য, কেন কি আপনার প্রেশার ওষুধে আপনি একবার ধরবেন, সারা জীবন আপনাকে চালিয়ে যেতে হবে, কিন্তু এখান থেকে পার্মানেন্ট সলিউশন আমি আপনাকে দিয়ে দিতে পারবো। একবার কিন্তু আপনাকে চেম্বারে আসতে হবে। ধন্যবাদ ফোন করার জন্য। আমরা চলে যাই আলোচনা, যেখানে আপনি ছিলেন আলোচনাতে। আমরা আজকে আলোচনাটা যেটা নিয়ে করব সেটা হচ্ছে অবশ্যই জিআরডি নিয়ে আলোচনা চলছে, এবং মেডিকেশনের কথা এবং সিমটমসের উপরে নয়, আপনার রোগের উপরে, রোগের রুট কজ থেকে আপনাদের ট্রিটমেন্টের কথা আপনি বলছিলেন। আজ যে মানে রুট কজ থেকে ট্রিটমেন্ট করার জন্যই কিন্তু আজকে আমরা ম্যাক্সিমাম পেশেন্টদেরকে খুব সুন্দর ইমপ্রুভমেন্ট দিতে পারি। কেন কি যারা এসে আজকে আমাদের চেম্বারে সুস্থ হচ্ছে, তারা কিন্তু সঙ্গে দুটো পেশেন্ট নিয়ে আসছে। কেন কি তারাও দেখছে যে আমার সঙ্গে আমি যেরকম কষ্টে ছিলাম, আমার মানে বন্ধু বা ফ্রেন্ডস তারাও কিন্তু সেই কষ্ট রয়েছে। কল আছে, টেলিফোন আছে। নমস্কার, কে রয়েছেন? Hello, হ্যালো, নমস্কার, কে বলছেন? I'm Pintu Datta from Asansol, West Bengal. হ্যাঁ বলুন পিন্টু বাবু। Can I talk to direct doctor? অবভিয়াসলি ইউ ক্যান। Yeah. So, Dr. Babu, good evening. I'm Mr. Pintu Datta হ্যাঁ from বলুন। Asansol. বলুন। I'm having some problem. Problem is what evening basically I find the issue of the acidity, not regular form. Previous time it was very regular, but for the time being exactly, I've started a different idea, taking advice from the Devi Shetty. Once she said in social media that morning, as soon as you get up in the morning, without brushing, you have a 4 glass hot water, but make it a lukewarm water. First make it boiled water, then lukewarm water, then take a 4 glass water. And since then, I'm right now quite okay. I don't have so much issue over here. And one more thing is that I have the practice of the brunch, the breakfast with lunch, because I don't have time and the busy work schedule. So right now, not regularly, but occasionally, evening time, I find the problem exactly. I find the acidity problem, some uneasiness, and occasionally I take some antacid also. So right now, what should be my Is it your lifestyle regular exactly? problem or weekly or rarely? Not exactly. It is an occasional problem right now, but previous time it was very regular. Very regularly. ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, এইভাবে তো আমি এখান থেকে আপনাকে কিছু বলতে পারবো না যে কী মেডিসিন খাবেন, কী করবেন না করবেন। আসানসোল আমাদের চেম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, আমরা আপনাকে ক্লিনিক্যালি চেক করব। ক্লিনিক্যালি চেক করার পরেই আমরা বলতে পারবো যে কী ধরনের ট্রিটমেন্ট আপনার দরকার বা কী ধরনের মেডিসিন আপনি নেবেন। কেন আয়ুর্বেদে পেটের জন্য
মানে 100 থেকে বেশি ওষুধ রয়েছে। এবার কোনটা আপনাকে সিলেক্টিভলি ভালো মানে করতে পারবে বা কোনটা আপনার সুটেবল হবে সেটা আপনার সামনে যখন দেখবো তখনই বলতে পারবো। এই জন্যই আপনি বারবারই বলেন যে পেশেন্টের একবার সামনে আসা দরকার, কারণ তার সঙ্গে কথা বললে উনি বলছেন যে একটা রেগুলার সেন্সেশন, একটা বার্নিং সেন্সেশন, কিন্তু এর বাইরেও দেখা যাবে হয়তো ওনার কনস্টিপেশনের প্রবলেম থাকতে পারে বা আরও অনেক সমস্যা থাকতে পারে, সেটা হয়তো কথা বললে বেরিয়ে আসবে, যেটা হয়তো আমরা ইগনোর করি। অনেক সময় আমরা অনেক প্রবলেমকে কিন্তু ইগনোর করে যাই। কালকে আমি বর্ধমানে ছিলাম, পেশেন্ট দেখলাম বর্ধমানে, পেশেন্ট উনি টিভিতে ফোন করেছিলেন, কিন্তু উনি প্রবলেমটা কী বলছিলেন, পায়ে কোমর থেকে পায়ে নিচে টান হচ্ছে না। আর কালকে যখন উনি চেম্বারে আসলেন, ওনার পুরো সিমটম দেখার পর উনি পার্কিনসনের পেশেন্ট। এই জন্য আমার এক্সপিরিয়েন্স পেশেন্টকে নিয়ে খুবই আলাদা রয়েছে। আমি এখানে যা ফোন কল পাই বা পেশেন্ট কী হয়, পেশেন্ট তো বুঝতে পারবে না তার রোগ কী আছে, উনি একটা সিমটমস বলে দিলেন যেটা বেশি কষ্ট দিচ্ছে, ওনার পায়ে টানটা বেশি কষ্ট দিচ্ছে, কিন্তু হাত যে কাঁপছে, মুখ যে লিপগুলো ট্রিমার করছে, মাথা যেটা সবসময় ট্রিমার হচ্ছে, সামনের দিকে উনি ফরওয়ার্ড ব্যান্ড হয়ে গেছেন বা হাঁটার সময় খুব স্লো হয়ে গেছেন, কথা খুব স্লো বলছেন উনি। যখন উনি আমার চেম্বারে এসেছেন, ওনাকে ক্লিনিক্যালি ওনার যখন চেম্বার উনি ঢুকলেন তখনই আমি ওনাকে বলি, পরশুদিন এখানে ছিলাম দুর্গাপুরে, পেশেন্ট ঢুকেছে তখনই আমি বললাম আপনার হাঁটু ব্যথা, কিন্তু ওয়াকিংতেই বুঝতে পারলাম ওনার সমস্যা, দেখলাম ওনার সঙ্গে কথা বললাম, হ্যালো হ্যাঁ ডক্টর আমার হাঁটু ব্যথা। তো বেসিক্যালি এটাই হয় যে পেশেন্টকে ক্লিনিকের ভিশন আর আমরাও কনফার্ম হয়ে যায়, প্লাস ডায়াগনোসিসটা কনফার্ম হয়ে যায়। কেন কি এইভাবে এখান থেকে একটা ওষুধ বলে দিলাম, ঠিক আছে কনস্টিপেশনের জন্য একটা ওষুধ আমি বলে দিতে পারি, কিন্তু বেসিক্যালি আপনি আপনার প্রবলেম থেকে বেরিয়ে আসতে চাইছেন, কেন আপনি দীর্ঘদিন অনেক জায়গা থেকে চিকিৎসা করছেন, অনেক জায়গায় আপনি ঘুরছেন, ব্যথা ওষুধ খাচ্ছেন বা গ্যাসের ওষুধ খাচ্ছেন, যা কিছু খাচ্ছেন, কিন্তু আয়ুর্বেদে আসা মানে হচ্ছে আপনি একটা প্রপার ট্রিটমেন্ট পাবেন। আর আয়ুর্বেদে প্রপার ট্রিটমেন্ট একমাত্র তখনই হবে যখন আপনি ডক্টরের সঙ্গে সামনাসামনি বসে এক টাইম আপনাকে কিন্তু দেখা করতেই হবে। কেন এক টাইম দেখা করা মানেটা এটাই যে আমাদের যেটা লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, আমরা দোষ দেখি, ধাতু দেখি, প্রগতি দেখি, অগ্নিবল দেখি, যেটা কিন্তু অন্য প্যাথি থেকে টোটালি ডিফারেন্ট কনসেপ্ট। যে আপনি ওখান থেকে একটা জিনিস বললেন, আমি সেটা মেনে ট্রিটমেন্ট স্টার্ট করে দিলাম, হতে পারে আমি 50% সাকসেস হলাম, কিন্তু 100% সাকসেস হতে পারবো না। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি সুজাতা লোধ হাওড়া থেকে বলছি। সুজাতা, হাওড়া থেকে বলুন। হ্যাঁ বলছি, আমার খুব গ্যাসের প্রবলেম, মানে কিছু খেলেই গলাটা টক ভাব আসে, আর গ্যাসের ওষুধ খেলেও গ্যাস হয়, না খেলেও গ্যাস হয়। কিন্তু ওই প্রেসারের ওষুধ খাচ্ছি, আমার প্রেসার হাই আছে, প্রেসার হাই, আর একটু মানে প্রবলেম আছে, ওই হাতে তার হাই হয়ে গেছিল, পালস বেশি ছিল, সেজন্য আমি ডক্টর দেখিয়েছি, ওষুধ চলবে, কিন্তু এরকম অ্যালোপ্যাথি ওষুধ তো এত খাওয়া যায় না, সেই জন্য আপনাকে কি করবো এই জন্য আপনার। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন, কিছু করতে হবে না, জাস্ট হেল্পলাইন নাম্বার ফোন করবেন, আমাদের চেম্বার ভিজিট করবেন। আপনি হাওড়া থেকে বলছেন, হাওড়া ময়দান আমার চেম্বার রয়েছে, প্রত্যেক বুধবার আমি ওখানে থাকি। আপনি দীর্ঘদিন এই সমস্যা থেকে ভুগছেন, আমাদের এখানে আসা মানে হচ্ছে রোগ থেকে পুরোপুরি আপনি মুক্তি পাবেন। আপনি বলছেন আপনি খাওয়ার পরেই আপনার গলা জ্বালা বা মুখে টক রেকর মিন্স আজকে যে টপিক রয়েছে আমরা খুব সম্ভব এটাই আপনার কিন্তু সমস্যা রয়েছে, তো একবার আপনার চেম্বার ভিজিট করতে হবে। আর প্রসেনজিৎ বাবু যিনি শুরুতে ফোন করেছিলেন অশোকনগর থেকে, আমি বলবো আপনি কালকেই কিন্তু পেয়ে যাচ্ছেন দমদম জংশন, কারণ অশোকনগর থেকে আপনি ট্রেনে করে দমদমে নামবেন, দমদম জংশন রেল স্টেশন লাগোয়াই কিন্তু ওনার চেম্বার রয়েছে। প্রত্যেক বৃহস্পতিবার দমদম, প্রত্যেক বুধবার দিন হাওড়া ময়দান, প্রত্যেক বৃহস্পতিবার দমদম, প্রত্যেক শুক্রবার ফার্স্ট হাফটা হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি, সেকেন্ড হাফটা হচ্ছে বারাসাত, এবং প্রত্যেক রবিবার দিন ফার্স্ট হাফটা হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি, সেকেন্ড হাফটা হচ্ছে দমদম। এছাড়া তো প্রত্যেকটা জেলাতে চেম্বার রয়েছে, ভারতবর্ষের অন্য দুটো রাজ্যতেও চেম্বার রয়েছে, এক হচ্ছে আসামের গৌহাটি, আরেকটি হচ্ছে ত্রিপুরা আগরতলা। এই দুটো চেম্বার মাসে একবারের চেম্বার, এবং প্রত্যেকটা জেলাতে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে চেম্বার কিন্তু মাসে দুবার করেছে, মানে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, তারপরে এদিকে আপনার কাঁথি, মেচেদা, খড়গপুর, সমস্ত জায়গায় চেম্বার রয়েছে। আপনারা যেখানে যার যেটা নিয়ারেস্ট চেম্বার সে সেখানে কিন্তু যোগাযোগ করে নেবেন। আর আমরা আজকে আলোচনা করছি হচ্ছে জিআরডি, অর্থাৎ গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রিকের, মানে এখান থেকে কি গ্যাস্ট্রিক শব্দটাকে আমরা পেতে পারি? দেখুন, আমরা একটা রোগ বলি না গ্যাস্ট্রিক আলসার, সেটাকে এখান থেকে, এটাকে যদি ইগনোর করি জিআরডিকে, তাহলে কি আমরা সেই রোগের দিকে চলে যেতে পারি? না, গ্যাস্ট্রিক আলসার এখান থেকে আসবে না।
ওটা পেপটিক আলসার, ওটা আলাদা টপিক। গ্যাস্ট্রিক এসোফেগাসে আপনার আলসার হতে পারে, আলসার হতে পারে, যে জিআরডির জন্য আপনার ব্যাড হ্যাবিটের জন্য ওখানে আপনার কিন্তু এই ইয়ে হতে পারে, আলসার হতে পারে। হাইপার অ্যাসিডিটির জন্য আপনার গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসার হতে পারে আপনার হাইপার অ্যাসিডিটির জন্য। কিন্তু অ্যাসিড হচ্ছে একটা কমন ফ্যাক্টর। এক্স্যাক্টলি, অ্যাসিড হচ্ছে একটা কমন ফ্যাক্টর। অ্যাসিড মানে হচ্ছে এটা নর্মাল অ্যাসিড নয়, যার পিএইচ লেভেল 4 রয়েছে, মানে সব থেকে ডেঞ্জার, মানে হাতে নিলে হাত আপনার কিন্তু পুড়ে যেতে পারে। পুড়ে মিনস হোল করে এই সাইড থেকে ওই সাইড চলে আসতে পারে, মানে অ্যাসিডে এতটা ক্ষমতা রয়েছে। সেই অ্যাসিডটা আমাদের ইসোফেগাস দিয়ে উঠছে, আমরা ভাবতেই পারি না। সেই জন্য যে বার্নিং সেন্সেশনটা আমরা ফিল করতে পারি, যারা ফিল করতে পারে তারা বুঝতে পারে যে কী রকমের জ্বালা হয় ওই জায়গায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কথা বললে আমরা শুনতে পারতাম, কিন্তু আপনি তো কথা বলছেন না, আমরা তাহলে আলোচনায় এগিয়ে যাই। এবং এটাকে না আমরা ভীষণভাবে ইগনোরও করি, কিন্তু না, বুক জ্বালা করছে, ঠিক আছে বুক জ্বালা করছে, কিন্তু হ্যাঁ বুক জ্বালা হচ্ছে, না বুক জ্বালা হচ্ছে, কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম একটা, এটা তো ভীষণভাবে হয়, যে একটা বিরিয়ানি খেলাম তারপর বুক জ্বালা হচ্ছে, একটা কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম, তাহলে কী হবে, সেটা সব জায়গা হয়ে যাবে, তাহলে বসে যাবে, এমন কিন্তু হয় না। বা অনেক সময় দেখি আমরা সোডা খেয়ে নেয় লোড়ো, বা ইনো খেয়ে নেয়, মানে নানা রকম ধরনের একটা মানে লোক চেষ্টা করে সে জ্বালাটাকে কিন্তু চাপানোর জন্য, বা টেকডুকুটাকে ওঠার জন্য, বা মুখ টক হওয়ার জন্য, এসব নানা রকম চেষ্টা, কিন্তু আলটিমেটলি এটা একটা রোগ তৈরি হচ্ছে, এটা আমরা বুঝতে পারি না, যাকে কিন্তু আমাদেরকে ইমিডিয়েটলি সলিউশন দরকার। যে আমি বললাম না, এই যারা স্টার্টিংয়ে চলে গেছে বা ডক্টরের সঙ্গে ইমিডিয়েটলি কনসাল্ট করেছে, ডক্টর যখন সিমটম দেখে বুঝে গেছে যে আপনি এই রোগ থেকে আক্রান্ত রয়েছেন, তাহলে উনি আপনাকে কিন্তু প্রথম দিনই অ্যালার্ট করে দিলেন যে আপনার কিন্তু খানপান এমন করা উচিত, বা এরকম লাইফস্টাইল আপনাকে লেট করা উচিত, লেট না খেয়ে আপনাকে তাড়াতাড়ি খাওয়া উচিত, ঘুমানো 3 ঘন্টা মিনিমাম খাওয়া আগে উচিত। টেলিফোন নিয়ে নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম। কে বলছেন? হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, আমি হুগলি থেকে বলছি, হুগলি শ্রীরামপুর থেকে। কি নাম? মানব মুখার্জি। বলুন। হ্যাঁ, আমার হার্নিয়া হার্নিয়া আছে, ওই গলায় প্রচন্ড চাপ সৃষ্টি হয় যখন খাবার খাই, মানে তখন প্রচন্ড চাপ সৃষ্টি হয় এবং খাবার নামাতে খুব কষ্ট হয়, খাবার ঠিক মতো সহজে নামে না। আর দ্বিতীয়ত এবং খাওয়া দাওয়ার পরও একটা গলায় চাপ সৃষ্টি হয়, আর প্রচন্ড গ্যাস অম্বল হয়, পটি করার পরও গ্যাস থাকে, পেট ক্লিয়ার হয় না, এবং তারপরে কি বলে গ্যাসের জন্য মাথা ঘুরে অস্বাভাবিক ঘাম হয়, আর খাবার একের সময় বেরিয়ে যায়, মুখ দিয়ে জল উঠে আসে, ওভারলোড জল চলে গেলে মুখ দিয়ে জল বেরিয়ে যায় এবং খাবারও বেরিয়ে যায়। আর এর জন্য বুক জ্বালা করে, গ্যাস অম্বল হয়, গ্যাসের ওষুধ খাচ্ছি তাতেও কোনো কাজ হয়নি। তা আমি এন্ডোস্কোপি করেছিলাম, এন্ডোস্কোপিতে ধরা পড়েছে হার্নিয়া হার্নিয়া এবং হার্নিয়া হার্নিয়া রিফ্লাক্স এসোফ্যাগাস ইনকম্পিটেন্টনেস মডারেট সাইজ হার্নিয়া হার্নিয়া, এবং হার্নিয়াটার সাইজ হচ্ছে 7 সেন্টিমিটার। ডাক্তারবাবু সাজেস্ট করেছেন যে এটা গ্রেড 4-এ আছে এবং এটা ল্যাপ্রোস্কোপিক অপারেশন করতে হবে। আমি অপারেশন ছাড়া ডাক্তারবাবুর এই আয়ুর্বেদিক ক্লিনিকে এসে কি ধরনের ট্রিটমেন্ট পেতে পারি, সেই জন্য আমি ফোনটা করলাম। ঠিক আছে, আপনি খুবই ডিটেলে আপনার প্রবলেমটা শেয়ার করেছেন। আর হাইটাস হার্নিয়া আমরা একটু আগেই বলছিলাম যে কিছু জিআরডি হওয়ার একটা কারণ কিন্তু হাইটাস হার্নিয়া হতে পারে। অপারেশন করা দরকার নেই, আপনি আমাদের চেম্বার ভিজিট করুন, মেডিসিনেই আমরা কিন্তু এই প্রবলেমটা সলভ করে দেবো। ওনার বাড়ি হুগলি শ্রীরামপুরে, ব্যান্ডেল চলে আসতে পারে, ব্যান্ডেলের চেম্বার আছে, সোমবারই ব্যান্ডেলে এই সোমবার দিনই ব্যান্ডেলের চেম্বার আছে। আপনি সমস্ত রিপোর্ট নিয়ে কিন্তু চলে আসতে পারেন, তবে যারাই আসবেন এই ফোন নাম্বারে কিন্তু ফোন করে আসতে হবে, এই নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট করেই আপনাদের কিন্তু আসতে হবে। আমরা একদম অনুষ্ঠানের প্রায় শেষে পৌঁছেছি, আর মিনিট 5 সময় আছে। আপনি বলছিলেন যে কী কী করতে হবে আর কী কী করতে হবে না। তো আমি ওইটাই বলছিলাম কি যে লেট নাইট খাওয়া বা ঘুমানোর ঠিক 3 ঘন্টা আগে আমাদেরকে খাওয়া উচিত, তাতে কী খাওয়াটা একটু ডাইজেস্ট হবে। রাত্রেবেলা আমরা যখন ঘুমাতে যাই আমাদের কম খাওয়া উচিত, হালকা লাইট খাবার খাওয়া উচিত, কেন আমরা খেয়ে তো ঘুমাবো, অত কোনো অ্যাক্টিভিটি নেই আমাদের। সারাদিনে দুপুরবেলা আমরা হেভি ফুড নিতে পারি, সকালবেলা ব্রেকফাস্ট আমাদের হেভি ফুড হতে পারে, কিন্তু রাত্রেবেলা আমাদেরকে লাইট খাওয়া, কেন এইসব সিমটমসগুলো বেসিক্যালি রাত্রেবেলা আমরা বেশি দেখি। রাত্রেবেলা বেশি পেশেন্ট কষ্ট পায়, যে রাত্রেবেলা সুপাইন পজিশনে শুতে গেছে, জ্বালা স্টার্ট হয়ে গেছে, পেইন স্টার্ট হয়ে গেছে, মনে হচ্ছে গলায় কিছু ফেসে আছে, সেই সব সিমটমসগুলো রাত্রেবেলা খুব বেশি অ্যাগ্রাভেট হয়ে যায়। তো এই জন্য রাত্রেবেলা আমাদেরকে এই খাওয়া দাওয়া কিন্তু একটু সেভ করা উচিত। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি শান্তা দত্ত বলছি, গুয়াহাটি থেকে বলছিলাম। হ্যাঁ বলুন শান্তা। হ্যাঁ বলছিলাম, আমার হঠাৎ করে, হ্যাঁ আমি শান্তা দত্ত বলছিলাম।
মানে আজকে ভোরবেলা নাগাদ হঠাৎ করে পাটা আমার ব্যান্ড হয়ে গেছে। তো তো হঠাৎ করে মানে এত ব্যথা করছে, পাটা সিধা করতে পারছিলাম না। তো তারপর থেকে আমার মানে পায়ে প্রচুর ব্যথা হচ্ছে। তো আমি জাস্ট কিছুক্ষণ আগে গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে ছ্যাঁক দিয়েছি আর কি, কিন্তু ব্যথাটা করছেই। প্লাস আমাকে বলেছে, আমি ফার্মেসিতে গিয়েছিলাম, বলেছে নার্ভের ওষুধ খেতে, কিন্তু আমি নার্ভের ওষুধটা আনিনি, ডাইরেক্ট তো না দেখে কি করে খাবো আর কি। তো হঠাৎ করে কিসের জন্য ব্যথা হচ্ছে এটা? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, এইভাবে তো আমি বলতে পারবো না যে হঠাৎ করে কেন এটা ব্যথা হচ্ছে আপনি, ঠিক আছে? আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। চেম্বার ভিজিট করার পর কেন আপনি একটা জিনিস বললেন আর আমি দেখবো যখন, তখন আর একটা জিনিস পাবো। তখনই আমি কিন্তু যখন আমি দেখতে পারবো পুরোপুরি, আমার প্রশ্ন আর উত্তর আপনি যখন পুরোপুরি দেবেন, তখনই আমি বলতে পারবো যে কেন এই প্রবলেমটা আপনার হয়েছে, ঠিক আছে? সঙ্গে থাকুন। এবারে আমরা একদম অনুষ্ঠানের শেষে দাঁড়িয়ে আছি, তাই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্টে পঞ্চকর্মার একটা ভূমিকা রয়েছে। এই জিআরডির ক্ষেত্রে পঞ্চকর্মা কিভাবে হেল্প করে? তবে তার আগে আরেকজন বন্ধু আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি বর্ধমান থেকে অসিত কোনার বলছি। বলুন। হ্যাঁ, বলছি আমি সকালের দিকে ঘুম থেকে উঠি, পেটের মাঝখানটা একটু লাগে এবং মাঝে মাঝে মানে ঘুম থেকে ওঠার পরে এটা হয়, এবং গ্যাসের প্রবলেমটা প্রচন্ড হয়। তা যাই খাই মোটামুটি গ্যাস হয়, এমনি প্লেন খাবার খেলেও হয়, মানে আর তেল। কতদিন থেকে হচ্ছে প্রবলেমটা আপনার? প্রবলেমটা মাস 6। কোনো ইনভেস্টিগেশন, কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? ডক্টর দেখিয়েছিলাম, গ্যাস্ট্রোলজি দেখিয়েছি। তা ওরা তো ওষুধ দিয়েছে, ওষুধ খাওয়া কিছুদিন কম হলো, আবার সেই যাকে তাই। আলটিমেটলি মানে রোগটা ধরা পড়েছে যে কিসের জন্য হচ্ছে বা কী ধরনের রোগ হয়েছে, সমস্যা হয়েছে? না, ওরা টেস্ট করালে রোগ কিছু বললো না, বললো গ্যাসের প্রবলেম। তো আমি এমবিবিএস দেখিয়েছিলাম আমার বর্তমানে ইয়েতে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। দেখুন, আমি কি বললাম, আমরা যে আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা হয় না, হতে পারে আপনার গ্যাসের শুধু সমস্যা রয়েছে, কিন্তু তার পার্মানেন্টলি একটা সলিউশন চাই। আমি দীর্ঘদিন আমি ওষুধ নিতে পারি না, খেতে পারি না, আমার একটা পার্মানেন্ট সলিউশন চাই। পার্মানেন্ট সলিউশনে সেটা আমাদের লাইফ মানে জীবনযাপন আমাদের কী ধরনের থাকা উচিত, সেটা আয়ুর্বেদ কিন্তু খুব ভালো করে বলছে, জানাচ্ছে লোককে, আর সেটা আমরা দেখেছি পেশেন্ট অনেক ইম্প্রুভমেন্ট পাচ্ছে। আর সেকেন্ড হচ্ছে প্রপার মেডিকেশন, অ্যান্ড থার্ড হচ্ছে যারা ক্রিটিক্যাল কন্ডিশন থাকে তাদেরকে আমরা পঞ্চকর্মা থেরাপি বলি। তাতে কী হয়, আমরা রোগ থেকে পার্মানেন্টলি বেরিয়ে আসতে পারি। আপনি বর্ধমান থেকে বলছেন, বর্ধমান আপনি যোগাযোগ করতে পারেন, বর্ধমান আমাদের চেম্বার রয়েছে। আমি পঞ্চকর্মা নিয়ে আপনাকে একটা প্রশ্ন করে যাবো, এটাই লাস্ট প্রশ্ন আজকে। দেখুন, পঞ্চকর্মা থেরাপি জিআরডির ক্ষেত্রে কখন প্রয়োজন হয়? যখন এই সমস্যাটা খুব বেশি অ্যাগ্রাভেট হয়ে যাচ্ছে বা অনেকটা অ্যাডভান্স স্টেজে চলে যাচ্ছে বা অনেকটা ক্রনিক হয়ে যাচ্ছে, তখন আমরা কিন্তু পঞ্চকর্মা সাহায্য নিতে পারি। যেখানে কিন্তু আমরা দেখি যে পেশেন্টের জিআরডিটা কমপ্লিকেটেড হয়ে গেছে। তো ডিটক্সিফিকেশন বা পিউরিফিকেশন একটা এমন ট্রিটমেন্ট যেখানে কিন্তু আমরা যে কোনো ক্রিটিক্যাল কন্ডিশন থেকে পেশেন্টকে খুব তাড়াতাড়ি রিলিফ দিতে পারি। রিলিফ সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, কেন পেশেন্টের কাছে সময় খুব কম, ধৈর্য খুব কম, এই জন্য পঞ্চকর্মা মারফতে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি রিলিফ দিতে পারি। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। যদি আপনাদের এরকম সমস্যা থেকে থাকে, সময়টাকে আর অবহেলা করবেন না, সময়টাকে কাজে লাগাবেন। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, ধন্যবাদ।